ভিডিওর প্রথমে বলে নেই, আমার ভবিষ্যৎ রাজনৈতিক দলের প্রতীক হচ্ছে হাতি। যদিও নামধাম এখনো ঠিক করা হয়নি, যাই হোক, জাস্ট ফান। বিগত কয়েক মাসে দেখছি বাংলাদেশের রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়ে গিয়েছে। আসলে যারা দল গঠন করছেন এদের মধ্যে কতজন রাজনীতি করার বা নৈতিক মূল্যবোধ বা দেশের জনগণের প্রতিনিধিত্ব করার নৈতিকতা আছে বা শিক্ষা আছে, এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। সেটা জনগণ ডিসাইড করবে। যতগুলো দল তৈরি হয়েছে তার মধ্যে কয়েকটি হচ্ছে ছাত্রদের একটি দল আসবে, এটা আমরা জানি। এনসিপি নামে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। তারপরে আসলো আমজনতার পার্টি, তারপরে আসছে আমজনতার দল। আমজনতার দল যিনি গঠন করেছেন তিনি বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং, যেটাকে বলা হয় MLM, ডেস্টিনির কেউ একজন ছিলেন, সম্ভবত মালিক হতে পারেন বা পরিচালক হতে পারেন, কেউ এরকম। আপনারা তার নীতিটা বা তার রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যটা কি একটু মাথা খাটালেই বুঝে যাবেন। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য বিশেষ এক ব্যক্তিকে নিয়ে, যার সম্পর্কে এক একজনের এক এক ধরনের মতামত থাকতে পারে, দৃষ্টিকোণ থাকতে পারে। তো আমি তার সম্পর্কে যতটুকু জানি সেখান থেকেই আলোচনা করতে চাচ্ছি। তিনি বাংলাদেশের এক সময়ের সিনেমা জগতের নায়ক ছিলেন, ইলিয়াস কাঞ্চন সাহেব। আমি সাহেব তাকে বলবো না, কারণ অনেক আছে। সেই অনেক কারণের মধ্যে অল্প কিছু কারণ নিয়ে আমি আজকে কথা বলবো। বড় কথা, এই ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দল গঠনের পিছনের কি কারণ থাকতে পারে। আমি এক কথায় যদি বলি, তাহলে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে বা জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে সে কোনো দল গঠন করে নাই। একটু পেছনে যাই। বাংলাদেশে ওভার মোবাইল সার্ভিস, ইন্টারনেট যে সার্ভিসটা চালু হয়, প্রথমে ছিল এজ। এটা দিয়ে সম্যক নেট অ্যাক্সেস করা যেত আর কি। কিন্তু ভিডিও স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়ার পপুলারিটি তখন থেকেই চালু হয় বা পপুলারিটি লাভ করে যখন 3Gটা চালু হয় বাংলাদেশে। 3G বাংলাদেশে চালু হয় 2013 সালে। এটা নিয়ে গভর্নমেন্টের ইনভলভনেসেরও আলোচনা করা যেতে পারে, কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু সেটি নয়। তবে এটুকু না বললেই নয়, সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে, সেটা সেই সময়ের সরকার, অর্থাৎ পতিত ফ্যাসিস্ট সরকার যখন বুঝতে পারে, তখন মানুষের বাক স্বাধীনতা বা সোশ্যাল অ্যাক্টিভিজম বন্ধ করে দেওয়ার জন্য তারা ডিজিটাল অ্যাক্ট নামে একটা আইন তৈরি করে, যেটাকে আমরা কালো আইন বলি, মানুষের মুখ বন্ধ করার জন্য। সেটা পরের ঘটনা। এই 2013 সালে পরে 2014 সাল থেকে ফেসবুক, ইউটিউব ইত্যাদি যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, এগুলোর ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে পেতে শুরু করে, যাদেরকে আমরা কল্পনাও করিনি যে যোগাযোগ করতে পারবো, সবসময় দেখতে পারবো, বা তাদের মননশীলতা কেমন, তাদের চিন্তাভাবনা কেমন, এগুলো তো ফেসবুকের কল্যাণে আমরা তখন থেকে জানতে শুরু করলাম বা জানতে পারলাম। যাই হোক, এগুলো আমার আজকের আলোচনার বিষয়বস্তু নয়। যে কথাটি বলছিলাম, ইলিয়াস কাঞ্চন সাহেব, তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি একটি সংগঠন করেন, নিরাপদ সড়ক চাই, যেটাকে বলা হয় নিশ্চা, অর্থাৎ
নয়হাসি নিরাপদ, জুন্তাশয়ের সড়ক, চায়ের চাই, এই সংগঠনটি করার পরে সে এটার অ্যাক্টিভিজম বাড়াতে থাকে, চলতে থাকে। আমরা সেই সময়ে 2013 আগেই আর কি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি যে সে একটি সংগঠন করেছে, নিরাপদ সড়ক চাই যেটার স্লোগান, এবং যাতে সড়কে অ্যাক্সিডেন্ট বা এই ধরনের, যেহেতু তার স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই উপলব্ধি থেকেই যে বাংলাদেশে যারা ড্রাইভার বা যারা পরিবহন শ্রমিক এদেরকে সতর্ক করা বা এই ধরনের দৃষ্টিকোণ থেকেই সে এই সংগঠনটি করে। তো যখন 3G চালু হলো এবং ফেসবুক আসলো, ফেসবুক আসার পরে এই একই নামে আরেকটি সংগঠন তৈরি করা হয় অনলাইন ভিত্তিক, সেটার নামও ছিল নিরাপদ সড়ক চাই। ইলিয়াস কাঞ্চন সাহেব কি করলেন, যারা অনলাইন ভিত্তিক নিরাপদ সড়ক চাই এই ধরনের গ্রুপ করেছিলেন বা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করার চেষ্টা করতেছিলেন, এদের পিছনে এমনভাবে লেগে পড়লেন এবং এমনভাবে ঠকাঠকি লাগলেন যে এটা রাখা যাবে না। যেহেতু আমি আগেই এটার এই ধরনের স্টেপ নিয়েছি বা আমি একটি সংগঠন করেছি, সো তোমরা এটা করতে পারবে না। এটা নিয়ে অনেক বচসা, অনেক হ্যানগাম ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে যা হলো, এই একই নামে যেহেতু করা যাবে না, এবং ইন দ্য মিন টাইম যখন গভর্নমেন্ট বুঝতে পারলো যে সোশ্যাল মিডিয়ার একটি প্রভাব রয়েছে রাজনীতির উপরে, এই কালো আইন যেটা আর কি ডিজিটাল অ্যাক্ট বলি আমরা, সে আইনটি অলরেডি চলে আসে। তিনি ওই যে দল যারা করতে চেয়েছিল একই নামে সংগঠনটা, এবং সেখানে বেশ সারাও পড়েছিল, তারা সেই মামলা ধামলার ভয়ে আর কি, ইলিয়াস কাঞ্চনের সাথে মামলা ধামলার ভয় দেখিয়ে ইত্যাদি ইত্যাদি ইয়ে করে সেই তাদের সেই সাধু কাজটা বন্ধ করে দেয়, এবং পরবর্তীতে সেই সংগঠনটি আর আগাতে সামনে এগিয়ে যেতে পারে না, আমি যতদূর জানি। এখানে একটি কথা বলে রাখি, আমার কোনো ভিডিওতেই আপনারা এইরকম একদম সাক্ষী প্রমাণ বা ভিজুয়াল যে ব্যাপারটা আর কি, সেটা ভিডিও হোক বা লিখিত হোক, এই ধরনের কোনো কিছু আমি অ্যাড করব না। এই জন্যে আমার আগের ভিডিওতেও বলেছি যে কপিরাইট ব্যাপারটা অনেক বড় কিছু, তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে কপিরাইট ব্যাপারটা অনেক বড় কিছু। এবং আমিও যেহেতু একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমার ভয়েস আপনাদের কাছে পৌঁছাচ্ছি, আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছি, সো এখানে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো করে সেই ক্লিপস বা সেই ঘটনাগুলোর স্ক্রিনশট এই ধরনের কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তবে নেহাই যেগুলোর প্রয়োজন সেগুলো আমি অ্যাড করে দেবো। তো আপনারা 2013 সালের পরে ইলিয়াস কাঞ্চনের ফেসবুক প্রোফাইল যখন শুরু হয়, যখন সে করে, তখন থেকে আপনারা যদি পিছনে মানে ওই সময়টুকুতে যেতে পারেন, তাহলে দেখবেন যে এই ধরনের একটা বচসার বা এই ধরনের একটা গন্ডগোলের পার্ট ছিল তার টাইম লাইনে থাকার কথা, তিনি সেগুলো ডিলিটও করে ফেলে দিতে পারেন। আমরা তো কোনো কিছু মনে রাখি না। এবং সবথেকে বড় কথা হলো যেটা 2015-16 পরে যতটা ফেসবুকের যে হিস্ট্রিগুলো বা ইউটিউবের যে হিস্ট্রিগুলো মানুষ মনে রাখতো বা কে কী করেছে এগুলো ইয়ে করতো, আগে ওইভাবে অতটা স্মার্টফোন মানুষের হাতে হাতে ছিল না, যে কয়েকজনের হাতে হাতে ছিল, শুধু তারাই ঘটনাগুলো জানে। সেই হিসেবে এই জিনিসগুলো, ইলিয়াস কাঞ্চনের যে এই যে আরেকটা রূপ আছে, এটা মানুষের জানার কথা নয়। কিছুদিন আগে তিনি একটি সংবাদপত্রে বলেছিলেন যে কোনো এক মন্ত্রী তাকে 20 কোটি টাকা দিতে চেয়েছিল এবং তিনি সেই টাকাটা আজও পাননি। তার জন্য এটা তার বিরাট আক্ষেপ। তার মানে হচ্ছে কি, সে যে সংগঠনটা করেছে তার ধান্দাই হচ্ছে টাকা। এবং যে সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট যেই নিরাপদ সড়ক চাই একই নামে যে একদল তরুণ যারা একই সাথে মিলেমিশে কাজ করতে চাচ্ছিল ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে, থুক্কু ইলিয়াস কাঞ্চনের কাছে
যে আপনার করা হয়, একটা প্রস্তাব দেওয়া হয় তাদের পক্ষ থেকে যে তারা আমরা একসঙ্গেই কাজ করি, সেটাতেও তিনি রাজি না। তিনি একেবারেই অ্যাবান্ডন্ড, তোমরা সরে যাও, আমার সংগঠন এটা, আমি এটার চেয়ারম্যান বা হর্তাকর্তা, যা ইচ্ছা তাই, তোমরা সরে যাও, একই নাম ইত্যাদি ইত্যাদি, এগুলো চলবে না। বেচারাগুলো আর এগিয়ে যেতে পারেনি। ইলিয়াস কাঞ্চন ইচ্ছে করলে তাদেরকে সঙ্গে নিতে পারতেন। তাদের যেহেতু বোঝা গেল, এবং তারা এই ধরনের কোশ্চেনও পরবর্তীতে তুলেছিল যে তাদের ইলিয়াস কাঞ্চনের সংগঠনের তাহলে আমাদেরকে সহযোগিতা যেহেতু করা হলো না, তাহলে তার আয় ব্যয়ের বা সংগঠন, একটা সংগঠন চালাইতে, সেটা রাজনৈতিক সংগঠন হোক আর যেটাই হোক, যেরকমই হোক, পয়সা লাগে। তাহলে সে কি পকেটের পয়সা খরচ করে এই সংগঠনটি চালায়? কারা দান করে, কাদের দানে চলে, বিদেশ থেকে বা দেশ থেকে কারা এর পৃষ্ঠপোষকতা করে? ইলিয়াস কাঞ্চন এর কোনো সদুত্তর দেয়নি, দেওয়ার প্রয়োজনও মনে করেনি। যার কারণে তার সংগঠন নিয়ে এবং সংগঠনের পেছনের উদ্দেশ্যটি আমাদের কাছে এক ধরনের তাবুত হয়ে থেকেই যায়। দিন শেষে যেটা দেখা গেল যে তার সংগঠনের উদ্দেশ্য আসলে পয়সা ইনকাম টাইপেরই কিছু হবে, আদারওয়াইজ সে কেন এরকম বিহেভ করবে? যারা সহযোগিতা করতে চাচ্ছে তারা ভুলক্রমে একই নাম করতে পারে, সেই নাম বাদ দিয়ে সেই ছেলেপেলেদেরকে তারা যে প্রস্তাবগুলো দিয়েছিল সবকিছুই পজিটিভ ছিল। আমি সবকিছু দেখেছি এবং আমি সেই ঘটনাটা থ্রুলি মনিটরিং করছিলাম। শেষ পর্যন্ত আর কি এটা টেকে নাই। ইলিয়াস কাঞ্চন আজও নিরাপদ সড়ক চাই নিয়ে পড়ে আছে, এবং কিছু যতদূর জানা যায় বৈদেশিক দাতা সংস্থারা এই সংগঠনটিতে কিছু দান খয়রাত করে, যার কোনো হিসাব নিকাশ নাই। ইলিয়াস কাঞ্চন কাউকে দেয়ও না, এবং সরকারের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। কোনো একটা মন্ত্রী ধরেছিলেন বিগত সরকারের আমলে, একটু আগে যেটা বললাম, সে 20 কোটি টাকা দিতে চেয়েছিল, সে আজও সে টাকাটা পায়নি, বা পেয়ে থাকলেও সে বলবে না। আর সেই মন্ত্রী যে এটার উত্তর দিবে, তার কাছে সেই ব্যাপারটি বা তার এই যে টাকা না পাওয়ার কথাটি বলাটি পৌঁছেছে কিনা, সেটাই প্রশ্নের বিষয়। কারণ এখন তো পতিত স্বৈরশাসক সবাই দৌড়ের উপরে। অবশেষে কিছুদিন আগে তিনি একটি রাজনৈতিক দল ঘোষণা করেন, অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দলের প্রধান। যেহেতু তার হাতে একটি সংগঠন ছিলই, সেহেতু তার জাস্ট সংগঠনটাকে একটা রাজনৈতিক সংগঠন বানানো কোনো ব্যাপারই ছিল না। তাহলে তার এই যেটা ছিল সোশ্যাল অ্যাক্টিভিজম, অর্থাৎ অলাভজনক একটি প্রতিষ্ঠান বা অলাভজনক একটি সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন, সেটাকে তিনি কনভার্ট করলেন রাজনৈতিক সংগঠন হিসেবে। আপনারা এই ব্যাপারটার ম্যাথমেটিক্স যদি করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন এর পিছনের কারণটা কি। তো এই লোকটার আরেকটি ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়ে যায়, যে সে কোনো একটা জায়গা থেকে তার গাড়িতে উঠছিলেন, একটি মহিলা তার গাড়ির কাছে যায়, এবং যাওয়ার পরে সে তার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে, গায়ে হাত তোলার মতন অবস্থা। আপনারা ইউটিউবে সার্চ করলে বা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। একটু আগে যে কথাটি বলছিলাম যে আমি কোনো কিছু এই যে কাট পিস আমার ভিডিওতে অ্যাড করব না বা এটা করব না, এটার অন্য কোনো কারণ নেই। কারণ এখন সব কিছু অনলাইনে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আপনারা কোনো কিছু, আমার কোনো তথ্যের যদি সত্যাসত্য যাচাই করতে হয়, তাহলে জাস্ট ইউটিউব বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিবেন না, আপনারা সরাসরি ব্রাউজারে চলে যাবেন, যে সেখানে সেই কিওয়ার্ডটা আমি যেটা বলছি, যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা কিওয়ার্ডটা সার্চ দিবেন। দিলেই একেবারে লিখিত তথ্য থেকে ভিডিও, ভিজুয়াল, অডিও, মানে যতগুলো ফরম্যাটে একটা মানুষের তথ্য দরকার সব কিছুই পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আমি একটা কন্টেন্ট করার আগে বা এই ধরনের তথ্যমূলক কন্টেন্ট করার আগে আমি নিজে দেখে বুঝে তারপরে আমি সেই কন্টেন্টটা করি। সো আমি যেহেতু পাই, আপনারাও পাবেন যদি ক্রস চেকিং করার প্রয়োজন পড়ে। ইলিয়াস কাঞ্চনের এই দলের নামটা আমি এখানে নিচ্ছি না, কারণ এটা এক ধরনের মার্কেটিং হবে, আমি তার মার্কেটিং করতে চাচ্ছি না।
কিন্তু তার নৈতিকতা নিয়ে আমার প্রশ্ন আছে। আপনারা যদি 2013-র পর থেকে দেখেন, তাহলে তার এই নিরাপদ সড়ক চাই এই সংগঠনটির মানে ইতরামো ফাতরামো যাই বলেন, তিনি যা করছেন এবং তার ব্যক্তিগত যে ধরনের ব্যবহার, কিছুদিন আগে যেটা ভাইরাল হলো ওই মহিলার সঙ্গে তিনি যে ব্যবহারটা করেছেন, এই ধরনের লোক একটি রাজনৈতিক দলের প্রধান বা তার রাজনীতি করার ইয়েটা যৌক্তিকতাটা কতটুকু বা নৈতিকতাটা কতটুকু? সে আসলে কি জনগণের কল্যাণের জন্য রাজনৈতিক দল গঠন করেছেন? নেভার। সে পয়সার লোভে, পয়সার জন্য তার ওই অলাভজনক প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে এসছে রাজনৈতিক দল হিসেবে। এবং এটার ভবিষ্যৎ কি হবে সেটা সময়ই বলে দিবে। আমরাও দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন। তো আপাতত এই রাজনৈতিক দলকে বিশ্বাস করার কোনো কারণ নেই, ইলিয়াস কাঞ্চনের কোনো সংগঠনকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আমার মতো ব্যক্তির কথা তার কানে যাবে কি যাবে না সেটাও আমার মাথা ব্যথা নয়, কিন্তু যারা যে যতটুকু আপনাদের কানে যাবে, যে কয়েকজন মানুষ দেখবে, তারা যেন এ ব্যাপারটি একটু তলিয়ে দেখে। ইলিয়াস কাঞ্চন মানুষ হিসেবে কেমন, তার রাজনৈতিক দল করার ধান্ধাটা আসলে সত্যি না মিথ্যা, এবং ভবিষ্যতে এটার পরিণতি কি হতে যাবে সেটাও আপনারা পেয়ে যাবেন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, সে সংগঠনের তার যে নিরাপদ সড়ক চাই, সংগঠনটির কাজ ভালো হোক বা মন্দ হোক, যেটাই হোক, অনেক নিউজ পেপার পয়সা দিয়ে, এখনকার তো আমাদের গণমাধ্যমগুলোকে তো পয়সা দিয়ে তো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাই না? কিছু কিছু গণমাধ্যম আছে তা অনেক পজিটিভ নিউজ ছাপে, কিন্তু ঘেটে দেখলে দেখা যাবে যে ইতিহাস ঘাটলে ওই ব্যক্তির দেখা যাবে তাকে নিয়ে পজিটিভ কোনো নিউজ বা তেল মালিশ বা তাকে সমাজের কাছে মহান কোনো ব্যক্তি করে তুলে ধরার মতো ব্যক্তি ইলিয়াস কাঞ্চন নয়। সে একজন ধান্দাবাজ, ধান্দার জন্যই রাজনৈতিক দল করেছে। আর যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো নতুন যেগুলো আসছে এগুলো আসারই কথা, কিন্তু ডেস্টিনির যে রাজনৈতিক দলটি এসছে, ডেস্টিনির প্রধান যিনি ছিলেন বা পরিচালক যিনি, ইনিও ধান্দাবাজির জন্যই করেছেন। আসলে তিনি বুঝেছেন যে একটা রাজনৈতিক দল থাকলে তাকে জেলে প্রস্তুত হতো না, জেলে পচে মরতে হতো না, তার জন্য 10 জন লোক কথা বলতো। এই ধান্দা থেকে রাজনীতি। তাছাড়া যে লোক বাংলাদেশের কোটি কোটি লোকের অর্থ আত্মসাৎ করতে পারে, মেরে খেতে পারে, গাছ লাগানোর নাম করে কি করেছে সেটা আপনারা সবাই জানেন, অনলাইন ঘাটলেই পাবেন, সেই লোক রাজনৈতিক দল করে চলে আসছে। আসলে আমাদের ইসির এইসব রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া উচিত নয়, তারপরেও এটা তাদের এখতিয়ার, তাদের ব্যাপার। একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমি শুধু ইলিয়াস কাঞ্চনের ব্যাপারটা নিয়ে কথা বললাম। সে মানুষ হিসেবে ভালো নয়, এমনিতেই দুর্গন্ধযুক্ত মানুষ ছিলেন, এখন পচে যাওয়ার পালা। ভালো থাকবেন সবাই।